ওর ৪ টা আঙ্গুল এভাবে কি করলো আমার গালের ভিতরে দিয়ে ছুঁইলা ফেললো। এখানেও ২ গালের ভিতরে ২ হাত ভরে দিয়ে একদম ছুঁইলা ফেলাইলো। আমি তো শরীরে ব্যথায় আমি শুয়ে রয়েছি। আমি এদিক সেদিক ঘুরতে পারতেছি না। আমি আমার বাচ্চাটাকে আমার মার কাছে রাইখা আমার একটা খালাতো বোন আছে ওদের বাসায় গেছি। যে, "আপু তুমি আমার একটু বাঁচাও, আমার একটু চিকিৎসা করো। আমি আর ভাল লাগতেছে না, আমি পারতেছি না। আমার শরীর থেকে এত ব্লাড যাচ্ছে আমি ওটা দাঁড়াইতে পারতেছি না।" আমার ভাসুরে নিয়া ও আসছে একটা কাগজ নিয়ে স্টাম্প কিনে নিয়ে আইসা আমার মার সই নিয়ে বাচ্চাটারে নিয়ে চলে যায়। আমি বাচ্চাটার কাছে পাই না। এর ভিতরে সে মিরপুরে এক কসাইয়ের বউরে বিয়ে করছে। ওখান থেকে এসে এরকম সে ইতিমধ্যে ৭ টা বিয়ে করছে। ৭ টা। ওহ মাই গড! আপনি পরে আরো ৭? হ্যাঁ, আরো ৭ টা বিয়ে করছে। আমার বাবার ছিল ২ সংসার। আমরা হচ্ছি ছোট সংসারে। আর আমার মা আমার নানা বাড়িতে থাকতো। আমার বড় মা তার বাপের বাড়িতেই থাকতো। তার বাপের বাড়ি ছিল বাগেরহাট শহরে। আমাদের বাড়িটা ছিল গ্রামে। তা ছোট থেকে কখনো আমার মার সুখ জিনিসটা দেখি নাই। যখন থেকে আমি বুঝছি, দেখি নাই। তা আমার আব্বা একদিন রোজার মধ্যে এই জিনিসটা একটু ভয়ংকর। আমার বড় মার কাছে যায়। রমজান মাসে আমাদের কাছেই ছিল। ১৫ রোজায় ওখানে গেছে। ওখানে কিছুদিন থাকবে, থেকে ঈদের কেনাকাটা করে নিয়ে আসবে আমাদের জন্য। আর আমার বড় মার ওখানে দিয়ে আসবে। তা আমাদের বাড়িটা কিরকম ছিল, নদী অঞ্চল ছিল। নদীটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তারা সামনে যাদের জমি-টমি আছে তারা ঘর উঠায় থাকছে এভাবে বাড়ি করে। সেম আমার আব্বা ওরকম করছে। আমার বাবা ছিলেন কাঠমিস্ত্রি, ফার্নিচারের বিজনেস ছিল তার বাগেরহাটে। আব্বা নিজের হাতে তার ঘরটা তৈরি করছে। আমরা যে ঘরে থাকি ওইটা। আগে দেখবেন বেশিরভাগ টিন আর আপনার মাটির ওয়াল ছিল। মাটির ওয়াল দিয়ে ঘর ছিল, উপরে টিন না, মানে ওইটা আমাদেরটা ছিল ছনের। এখানে আমার আব্বার বিজনেসের ভিতরে আমার এক মামাকে নিতে চাইছিল, আর একটা সম্পর্কে মামাতো ভাই লাগে, এদের ২ জনকে। কোনো একটা কারণে ওখানে, আমি তো ছোট বুঝি নাই, কোনো একটা কারণে আমার আব্বার সাথে বনিবনাত হয়নি, তাই আব্বা নেয়নি। না নেওয়ার কারণে ওনারা যুক্তি করছে আমাদের ঘরে এসে চুরি করবে। চুরি করবে। তা আমার ওই মামা আরেকটা মামাতো ভাই, কিন্তু ওই মামার ছেলে না, অন্য প্রতিবেশী। এরা আসছে আমাদের বাসায় বাড়িতে চুরি করতে। আমার আব্বা বাসায় নেই। যখন ওরা বুঝছে যে আব্বা বাগেরহাটে চলে গেছে, তখন ওরা চুরি করতে আসছে। আসার পরে দেখে কাঠের দরজা, তো আমার আব্বা নিজে হাতে দরজা বানিয়েছে। তারপর দেখেন গ্রাম দেশে কিন্তু এখন তো বিল্ডিং হচ্ছে, আগে তো কাঠের ঘর ছিল। পিছন থেকে দরজা মোটা একটা লাট দেয়া থাকতো, কাঠের মতো মোটা, ওইটা দিত। ওইটার জন্য আর খোলা যেত না। তা ওইটা দিয়ে আমরা সবসময় ঘুমাই। তখন আমরা ভাই বোন ছিলাম, ৪ বোন ১ ভাই। পরবর্তীতে আরেকটা ভাই হয়েছে আমার মার। তারপর আমরা ঘুমাই গেছি রাত্রে ১২টার দিকে। আমার ওই মামা আর ওই প্রতিবেশী যে মামাতো ভাই ২ জন আসছে। আসার পরে দরজা ধাক্কাচ্ছে, পিছনের দরজা, সামনের দরজা, কোনোভাবে দরজা খুলতেছে না। তারপর ঘরের যে চালের ওই কিনার দিয়ে একটু ফাঁকা থাকে, লাইট দিয়ে ধরতেছে যে কিভাবে ঢোকা যায়, কোনোভাবে চান্স পাচ্ছে না। না পাওয়ার পরে আমার মামা বলতেছে কি যে, ওই যে আরেকটা মামাতো ভাই, ওর নাম ছিল ছরোয়ার। ওকে বলতেছে যে, কোনোভাবে তো ঢুকতে পারি নাই, তাইলে চল বাড়িতে চলে যাই। আমার মামা যে বাড়িতে ঘুমাইলো, ও কি করছে, ওর বাড়িতে ও না গিয়া আবার ব্যাক করছে আমাদের বাড়িতে। ব্যাক করে আমাদের চতুর সাইডে চালের উপরে কেরোসিন তেল ঢাইলে দিছে। ঢাইলে দিয়া সে আগুন ধরাই দিছে। Oh my God! আপনার ঘরের ভিতরে? হ্যাঁ, আমাদের ঘরে। আমরা সবাই ঘরে ঘুমে। তখন আমরা ৪ বোন ১ ভাই ছিলাম, আর আমার মা। আর আমাদের বাড়িটা এমন জায়গায় ছিল, ফাঁকা বাড়ি, আশেপাশে কোনো বাড়ি ছিল না। নতুন ঘর উঠাইছে, সাথে নদী, বিশাল বড় নদী। খুলনার থেকে যে লঞ্চ জাহাজগুলো ঢাকায় আসে, ওই নদীটা। তা ওই নদীর আবার সরকারি একটা অফিস আছে ওখানে। ওইটারে কুত অফিস বলে সবাই ডাকে, নাম এটা সরকারি।
ওই নদীপথে কোনো জাহাজ লঞ্চ গেলে ওখানকার নদীর ট্যাক্স দিতে হয় হুম ওইখানে। ওখানে মাইক থাকে, যারা দেয় না তাদেরকে ওই মাইক দিয়ে ডাকে, না শুনলে স্প্রিং বোট নিয়ে যায় ধইরাই না মাইর দেয় হুম এরকম। তা আমাদের ঘরে চালের নিচে যে আরেকটা পাটাতন থাকে না, মোটা মোটা বাঁশ দেওয়া ছিল। বাঁশের যে গিরাগুলো আছে না, আমাদের রুমে ছিল আলকাতরা, তারপর ছিল কেরোসিন তেল, ও মাই গড ওইগুলো ছড়াইয়া আরও নদীর ছেটের মানে বাড়ি তো, বাতাস আসতেছে পুরো একদম গেছে ধরা। তারপরে আমার মার চিৎকার শুই না, আমার মা যখন আমার মামারা আসছে চুরি করতে, তখনই শব্দ পেয়ে আমার মা উঠে গেছে। হুম কিন্তু আমার আম্মা আমাদেরকে ডাকে নাই। না ডাকানোর পরে আম্মা দেখতেছে যে তারা কি করে, এটা দেখতেছে। হুম তখন যখন আগুন দেখছে, তখন আম্মা চিৎকার দিছে যে তোরা ঘুম থেকে সবাই ওঠ, ঘরে জানি কে আগুন দিছে। হুম তা আমার আমার ছোট যে ভাইটা দরজা যখন খুলছে দেখে বাড়ির থেকে দরজা বান্ধা। হুম, দরজা বান্ধা। তখন এত মিডিয়া যুগ ছিল না, যদি থাকতো তো সাথে সাথেই খবর হতো। এখন কি করব, বেরোতে পারতেছি না। তারপর আমার ভাই সে আগুনের উপরে উঠা বটি নামাইলো। বটি নামাইয়া কপাল ভালো গুনা দিয়ে পেঁচায়নি, তার দিয়ে, ওটা একটা লাইলন রশি দিয়ে পেঁচাইছে। তখন রশিটারে আমার ভাই কাটছে। কাটার পরে আমাদের পরনে যার যা ছিল তাই নিয়ে বের হয়েছি। তখন আমার বয়স 7 থেকে 8 বছর, তবে আমার স্পষ্ট মনে আছে। বের হয়েছি, বের হওয়ার পরে সকাল হইল। আমাদের পাশে বাড়ি আর একটা আমার মামাতো বোন লাগে, ওর সাথে আবার ওই যে মামাতো ভাই বললাম, ও আবার ওর সাথে রিলেশন করে, সম্পর্ক করতেছে, বিয়ে করবে এরা, এরকম কথা কথা হচ্ছে বা সম্পর্ক করতেছে এরকম। ওনার যে একটা বড় বোন নাম লায়লা, ওই লায়লা আপু তারপরে বাকি রাতটা আমাদের সাথে ছিল। থাকার পরে সকালবেলা বিচার হবে। আমার ছোট যে ভাইটা, তা ওরে বাগেরহাটে পাঠাই দিল আমার বাবা, আমার মা, সরি, যে তুই তোর আব্বারে ডেকে নিয়ে আয়। পরে গিয়ে বললো, ও তো ছোট মানুষ, ও যা বলছে আব্বা আমাদের ঘরে জানি কে আগুন দিছে, সব পুড়ে গেছে। আব্বা আসলো, তখন আমি আর আমার বড় বোন আর কি 7-8 বছর বয়স, সামনে আরো বড় হব, এই চিন্তা করে আমার আব্বা অনেক গাছ টাছ এনে রাখছিল, ঘরের ভিতরে পার্টিশন করবে, আলাদা আলাদা রুম করবে, এটার জন্য। আব্বা আসলো, এসে দেখে তো সব পুড়িয়া ছাই, আব্বা ওখানে ফিট হয়ে পড়লো। তখন আমার মামারে আমি অনেক মানে গালিগালাজ করছি খারাপ ভাষায়। আপনি দিছেন আগুন, আপনি ছাড়া কেউ দেয় না, আপনি আসছেন, আপনার কণ্ঠ আমার মা শুনছে, আপনি মিথ্যা কথা বলেন কেন? পরে একটা সময় সে স্বীকার করছে যে হ্যাঁ, আমি আসছি ঠিকই, কিন্তু আমি তো আগুন দেই নাই। হুম হ্যাঁ, আমি তো আগুন দেইনি। ওটা ছিল আমার আপন মামা। আপন মামা বলতে আমার মার সৎ ভাই ছিল। হুম কিন্তু আমাদের মধ্যে ওরকম চলাফেরা না। একদম একদম মার পেটের বোন, আপন ভাই-বোন এরকম কিন্তু সম্পর্ক। তারপরে আসছে চুরি তারপরে করতে এরকম রাত্রে করছে। হ্যাঁ, আরে ওই বাপ যে আমার আব্বার শত্রুতার কারণে, বুঝতে পারলাম এটার জন্য। কিন্তু তারপরে এই বিচারটা কি হলো লাস্টে হ্যাঁ, লাস্টে আমার আব্বা আবার আইন সম্বন্ধে একটু ভালো বুঝতো। হুম আমার আব্বা থানায় কোর্টে যাবে, মামলা করবে। তাই গ্রামে তখন কে চেয়ারম্যান ছিল আমার নলেজে নেই। হুম? তা মেম্বার কে ছিল সেটা আমার নলেজে নেই এখন। তখন এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই দেখে আমার আব্বারে লঞ্চ ঘাট গিয়ে থামাইলো। যে আজিজ ভাই আপনি যেয়েন না, আপনি যদি মামলা করেন আমাদের এলাকায় আমরা কেউ থাকতে পারবো না। হুম হ্যাঁ, আপনার এই ছোট ছোট বাচ্চারা যে যদি ওখানে দেয়, বলে, তাহলে আমরা গ্রামে কেউ থাকতে পারবো না। তা আব্বা আবার বললো কি ঠিক আছে আমি মামলা করবো না, আমি একটু বাগেরহাট থেকে ঘুরে আসি। হুম এই কথা বলে আব্বা গিয়া একটা জিডি করে আসলো, যদি পরবর্তীতে তারা বিচার না হয় হুম তখন সে জিডিটা থাকলে মামলা করতে পারবে। হুম তা এটার জন্য আসলো, আসার পরে গ্রামের চেয়ারম্যান মেম্বার একটা বিচার বসাইলো। বসানোর পরে ঘরে যা যা পুড়ে গেছে ওগুলো তো আর তারা ফেরত দিতে পারবে না, কিন্তু ওই দুইজনের কাছ থেকে একটা ঘর উঠাইতে যা লাগে ওইটা আদায় করে দিছে। হুম ওইটা দিয়েছে, দেওয়ার পরে ওই ঘরে উঠাইছে। উঠানোর পরে আমরা আবার থাকবো মানে মিলার টিলার দিয়ে।
আমার না ছোট, তখন তো আমার বয়সটা ছোট। আমার অনেক ভয় করে এই বাসায় ওই বাড়িতে আবার থাকতে। স্বাভাবিক। আমার অনেক ভয় লাগে। আমি সত্য কথা আমি আজকে বলতেছি, আমার মাও জানে না। ওই ঘরটাতে, নতুন ঘরটাতে আমি আগুন দিছি। বুঝছেন? আমি আগুন দিছি যে, "এই ঘরে তুমি মিলাদ দিয়ে আবার যাইবা? আমি এই ঘরে যাব না।" আমার ভয় করে। আমার ভয়টা আমার মাকে আমি বুঝাইতে পারি না। পরে আপনার ঘরে আপনি আগুন আমি দিছেন? নিজেই আগুন দিছি যে, "এই ঘরে কেন আমার মা যাবে আবার?" নতুন ঘরটা যখন আবার তুলছে, ওহ মাই উঠাইছে, গড! ওহ মাই গড! মিলাদ দিয়ে ওই ঘরে আমরা যাবো, হুম? তার আগেই আমি দুপুর টাইমে আমি নিজে যাই আগুন ধরাই দিছি যে, "এই ঘরে আমি থাকবো না।" আমার ভয় করে। আমার কষ্টটা আমার মাকে, আমার বাবাকে, কাউকে আমি বুঝাইতে পারি না। বুঝছেন? যে হুম, কেন থাকবো এখানে? ওকে। তখন ঘরে কেউ ছিল না? না, 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 খালি ঘর। ওকে। ওটা তো খালি ঘর। ঘর উঠাইছে, আমরা মিলাদ দিয়ে যাবো তার আগে। তবে কেউ একটা লোক, ওই লোকটার কথা আমার মনে নাই। তখন শুনছি যে আমি ওকে দেখছি এখানে ঘুরতে। আচ্ছা। হ্যাঁ? তা আমি তো দিছি। কিন্তু আমার মা আজও পর্যন্ত জানে না যে ওই আগুনটা আমি দিছি। পরবর্তীতে। হুম। খালি ঘর, একদম খালি ঘর। তখন আমার মা চিন্তা করলো কি যে, বাড়ি, বাড়ি আগুন হ্যাঁ, লাগতেছে। বারবার আগুন দিচ্ছে, তাহলে এখানে আর থাকা যাবে না। হুম। তারপর কিন্তু ওই আগুনটা তো ওরা দেয়নি। ওটা হুম। তো আমি দিছি লাস্টেরটা, খালি ঘরে। তারপর আমার আব্বা কি করলো, আমাদেরকে নিয়া বাগেরহাট শহরে বাসা ভাড়া করে নিয়ে থাকা শুরু করলো। অনেকদিন কেটে যায়। তখন আমার মা, ওটা তো আমার মার বাবার বাড়ি। তার যে চাচারা আছে, হুম। এলাকার চেয়ারম্যান মেম্বার, তারা সবাই বলতেছে যে, "দেশ ছাইড়া আর বিদেশে কতদিন থাকবি? এটা তোর বাপের দেশ। হ্যাঁ? তুই আবার আয়। আইসা আবার ঘরটা উঠাইয়া বাচ্চা-টাচ্চা নিয়ে থাক।" আব্বারে বলল। পরে কয়, "ঠিক আছে।" যেভাবে আবার কি করলো, তারা আসলো। আইসা আবার ঘর উঠে থাকা শুরু করলো। তখন আমি আবার একটু বড় হইছি। তখন ১২-১৩ এরকম বয়স। থাকতেছি, তখন আমার একটা ছোট ভাই হয়। ভাই হওয়ার পরে আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমার আব্বা আমার বড় মার কাছে চইলা যায়। ওখানে ট্রিটমেন্ট করে। করার পরে যেহেতু ওটা শহরে, ডাক্তার কাছে সুবিধা এজন্য। আমার আব্বা অনেক অসুস্থ হয়ে যায়। হাঁটতে চলতে পারে না। তাহলে তখন সংসার চালাচ্ছে কে? হ্যাঁ, শোনেন, আমার আব্বা আ থাকা অবস্থায় তো ওরকম যে আহামরি আমার মা সংসার ভালো চলছে তাও না। হুম, তাও না। যে কষ্ট-মষ্ট করে আমার নানি ছিল, মামারা ছিল, তারা এভাবে দিত। হুম, এভাবে আরকি চলতাম। চলতো। পরে যাই হোক, পরে এখন আমার আব্বা যে অসুস্থ হয়ে পড়ল, তখন আব্বা আর বাঁচবে না। খুলনা ২৫০ বেড মেডিকেল, ওখান থেকে আ বলে দিছে যে রুগীর নাম কেটে দিছে, বলছে, "নিয়ে বাসায় যান, একে এখানে রেখে লাভ নেই। সে আর বাঁচবে না। তার লিভার পাইকা গেছে, এখন যেকোনো সময় ফাইটা গেলে সে শেষ।" তা বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার আগে অনেকদিন আগে যখন বাড়িতে ছিল, তখন এখন আমাদের সংসারটা তো চালানোর মতন কেউ নাই। আব্বা যতক্ষণই ছিল মানে ভালো, টুকটাক যা দিত চলত। তারপর আমার আম্মা একটা টেনশনে পড়ে গেছে, আমি এতগুলো বাচ্চা নিয়ে কি করব? তা এখন আমার আরেকটা মামাতো ভাই, অন্য আরেকজন পাশের বাড়ির, উনার আব্বা আবার ঢাকায় থাকে। ওই ভাইয়া মাঝে মধ্যে ঢাকায় আসে যায়। এই হচ্ছে আমাদের ঢাকায় আসার যাত্রা। হুম। তা বলল কি যে, "ফুপু, হ্যাঁ, আপনি ওদেরকে নিয়ে যদি ঢাকায় যান, তাহলে আমি একটা চিঠি দিলাম। আপনি সদরঘাট গিয়ে কোথাও যাবেন না। ওখানে দাঁড়াই থাকবেন। আমি আসবো, তারপরে যাবেন আমার সাথে।" এর ভিতরে কি করলো? আমার মা, আমরা রাত্রে ১২টার দিকে লঞ্চে উঠছি আমাদের ঘাট থেকে। যেহেতু নদী কাছে, আমাদের বাসা কাছে, একদম সাথেই ঘাট। ওইটা আসলাম, ঢাকাতে আসলাম। আসার পরে আমার মনে হয় লঞ্চে আসতে অনেকদিন সময় লাগে আমাদের এখানে। ২ রাত ২ দিন। এখন লাগে কিনা সেটা জানি না। এখন তো লঞ্চে যাই না, বাসে আসা যাওয়া করি। আসার পরে আ ভাইয়া বলছিল যে, ভাইয়ার সাথে দেখা হইছে সকালে। ভাইয়া বলছে, "ফুফু, ওদেরকে নিয়ে আপনি এখানে একটু দাঁড়ান টার্মিনালে। আমি একটু আব্বার অফিসে চিঠিটা দিয়ে আসি।" তা মা বলল, "আচ্ছা ঠিক আছে। তুই যা, আমি ওদেরকে নিয়ে এখানে দাঁড়াই।" তখন আমার ওই ভাইয়া যে গেছে, আসতে একটু লেট হইছে। লেট হওয়াতে দুপুর হয়ে গেছে। এখন একটা ছেলে বলতেছে কি
যে আপনি এখানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছেন, আপনি কি প্রথম আসছেন ঢাকায়? তখন আমার মা বলতেছে, হ্যাঁ আসছি, প্রথম আসছি। ঢাকা শহর, আপনি দিন শেষ হয়ে যাচ্ছে, রাত্রে এতগুলো বাচ্চা নিয়ে কোথায় থাকবেন? আপনার ভাইয়ের ছেলে মনে হয় আসবে না, আপনি আমার সাথে চলেন। হুম, আমার মা আবার কিরকম মানে বেশি একটা চালাক না। এম দুইজনের সামনে বসে কিভাবে কথা বলতে হবে ওটা সে বুঝে না। বুঝে না কিন্তু এমনি চিল্লায়। বুঝে না। বুঝের দিক থেকে আমার আব্বা ছিল বেটার। হুম? তারপর ওই ছেলের সাথে আমার মা চলে আসলো আমাদেরকে নিয়া। আসলো কোথায়? বাড্ডাতে। বাড্ডাতে আসার পথে আমার ছোট যে ভাইটা ওটা হারায় যায়। ওটা হারায় যায়। হারায় যাওয়ার পরে ১ মাসের মাথায় আমার মা আবার বাড়িতে যায়। গিয়ে দেখে আমার ভাই বাড়িতে চলে গেছে। যে বাহ! লঞ্চে আসছে ওই লঞ্চে চলে গেছে। ওখানে একটা দোকানে ও খাবে কোথায়? একটা দোকানে ৳৩,০০০ খাইছে, বাকি খাইয়া, খাইয়া বাজারে রাখছে। পরে আম্মা গেছে, যায় পরে ওগুলো শোধ করছে। আমার আব্বারে গিয়ে আমার ছোট ভাই আমার ভাইটা পাইছে। আর কিছুদিন পরেই আব্বা মারা যায়। আর আপনারা কোথায় তখন? আমি বলতেছি। আমার আব্বা মারা যায়, আমার বড় মা তখন আমার ভাইরে দেইখা লাঠি নিয়ে দৌড়াইছে যে, "তুই বাড়ির ভিতরে ঢুকতে পারবি না। বাপের কাছে এখন খাওয়ার নিতে আসছিস?" আমার মার থেকে আমার বড় মাটা একটু চালাক ছিল। হুম, হুম, অনেক একটু হাট্টির ছিল। তারপরে দেখতে দেয় না, এসে পড়ছে। তারপরে তার আগে একটু আমি বলি, আমার আব্বু অসুস্থ থাকতে আমি গিয়েছিলাম দেখতে। আমার মা আমারে ৳৫০ দিছিল যে, "তোর আব্বারে দেখে আসবি আর এই ৳৫০ দিয়ে আসবি।" তখন তো ৳৫০ অনেক টাকা। হুম, তার গ্রামের মানুষের আরো। তখন আমার বড় মা বলছিল যে, "বাপের কাছে আসছে খাওয়ার নিতে।" আর আমার আম্মা আমাকে বলছে যে, তোর আব্বারে বলবি যে, আব্বা আমরা সবাই আমার মা আমাদেরকে নিয়ে ঢাকায় চলে যাবে।" তা আমার আব্বা এই কথা শুইনা আরো সে মানে অসুস্থ হয়ে পড়ছে। যে এত ছোট, ছোট বাচ্চাদেরকে ঢাকায় নিয়ে ও কি করবে? হুম? যাক শুনে আসলাম। তারপর তো ঢাকায় আসলাম। আসার পর আমার ভাই গেল দেশে। ভাই এগুলো শুনলো বড়মার কাছ থেকে। শোনার পরে আমার ভাই আমার নানা বাড়িতে গেল। আমার নানা বাড়িতে আমার নানা-নানি কেউ নাই। কেউ নেই। আমার আপন ২ টা ৩ টা মামা ছিল। ১ মামা মারা গেছে। আমি অনেক ছোট তখন। আর ২ মামা, ১ মামা বিয়ে করে ঘর জামাই থাকে বাগেরহাট, ওটা ফকিরহাটে। আরেক মামা খুলনায় থাকে, ছোট মামা। আর এই যে মামার কথা বললাম যে চুরি করতে আসছে, সেটা তো আমার সৎ মামা। কিন্তু আমাদের ওরকম জানে না, এমনি হুম। ভালোই জানে। ওনারা ২ ভাই খুবই ভালো জানে। তার মধ্যে একটু শত্রুতার কারণে আমার বাপের সাথে এরকম করছে। আন্ডারস্টুড। এই যে হ্যাঁ, ঢাকায় আছেন আপনারা, ঢাকায় আছেন কোথায়? সেই গল্পে আসুন। হ্যাঁ, ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে আমার ভাই বোন তো ছোট, ছোট, একটু আমি বড়। তারপরও ১৮ বছর তো হয়নি। তারপরও গার্মেন্টস এ ঢুকলাম। কিভাবে চলবো? মানে ওই বাড্ডা থেকেই? হ্যাঁ, বাড্ডা থেকে। একটা বাসা নিল আমার মা ৳৬,৬০০ ভাড়া, বারিন্দা সহ, কারেন্ট বিল, গ্যাস বিল সব ওখানেই। হ্যাঁ? তখন অ্যা তারপরে এভাবে চলতেছিল, চলতেছিল। পরে আমার মা তো আমার বাইরে নিয়ে আসলো দেশের থেকে। তারপরে আমি আম আমার যে এত সুন্দর ছিলাম আমি তখন, আমি যে জব করব তাও করতে পারতাম না। ডিস্টার্ব করত আচ্ছা, লোকজন। আচ্ছা। বাসাতে, অফিসে, রাস্তাঘাটে সব জায়গায়। এমনও দিন গেছে আ একটা হুন্ডায় করে একটা লোক যাচ্ছে আমার পিছু, পিছু। বলতেছে আমি সামনে যাচ্ছি, হাঁটতেছি। ও আমার সামনে গিয়া হুন্ডা দিয়া এভাবে দাঁড়ায় থাকতো। আমি বলছি, "আপনি দাঁড়াচ্ছেন কেন? পথ ছাড়ছেন না কেন? আগে আমার কথা শুনেন। আ আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ? তুমি যদি আমার কথায় রাজি হও তাইলে আমি তোমাকে বিয়ে করব।" আমি কই কি, "বাসা কোথায় আপনার?" আমি ওনাকে চিনি না। উনার বাসা কিন্তু আমি যে বাড়িতে ভাড়া থাকি আমরা ওই বাড়িতেই। হুম, টিভি সেন্টারের পিছন দিয়ে একটা রাস্তা গেছে। ওখানে কিছু গার্মেন্টস ছিল। এখন আছে কিনা আমি জানি না। আ ওই মোড়টাতে একটা চায়ের দোকান। তা আমি ওই চায়ের দোকানের লোকটারে বলতেছি, মানে বয়সটা তো তখন আমার ছোট। মানে আমি কাউকে দেখলে আমি ভয় পাই। আমার হাত হুম, পা শুধু কাঁপে। তখন আমি বলতেছি, মানে আমার শরীর কাঁপতেছে আর আমি বলতেছি, "ভাইয়া দেখেন এরকম একটা ছেলে আমায় ডিস্টার্ব করতেছে। আমি বিয়ে বসবো না, আমাকে জোর করতেছে। উনার ওয়াইফ আছে, বাচ্চা আছে।" তা দেখলাম পাশে চায়ের দোকানে ২ টা ছেলে দাঁড়ায়, দাঁড়ায় চা খাচ্ছে। আমার কথাগুলো শুনতেছে। হুম, শোনার পরে ওনারা আবার বলল কি আমাকে যে, "আপু তুমি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলো। কথা বলো, আমরা আসতেছি।"
তা আমি যে কথা বলতেছি দেখলাম পিছন থেকে যাই ওরা ধাম করে কয়েকটা লাগাই দিল, হুম যার কোনো সময় ওর পিছলবি না। হুম তা আমার বললো আপনি যান, আপনার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আপনি চলে যান, ভিতরে যান। হুম আমি চলে গেলাম। এখন আমি তো ভয়ে নাই যে আমি এখন ছুটির পরে কিভাবে যাব, ও যদি একটা কিছু করে। ঢাকা শহরে তো আমরা কিছু চিনি না, হুম কি করে। কপাল ভালো ওই আমার যে মামাতো ভাইটা আমাকে নিয়ে আসছিল আমাদেরকে, উনি আমার গেটের সামনে আসছে লাঞ্চ টাইমে। আসার পরে আমার পেয়ারা কিনা দিছে, তখন আমি ঘটনাগুলো বললাম। তা আমার বললো কি তুমি টেনশন করো না, আমি আসবো, তোমার কয়টায় ছুটি হবে বলো, আমি ঠিক ওই টাইমটাতে আসবো, এসে আমি তোমার বাসায় নিয়ে যাবো। তা আমি বললাম ভাই 8টা বাজে ছুটি হবে, আপনি আসেন। তা উনি 8টা বাজে আসছে, আমার খাওয়া আসতেছে না ভিতর থেকে ভয়ে। হুম তখন ভাইয়া আমার জোর করে নিয়ে হোটেলে নিয়ে খাওয়াইলো। খাওয়াইটা বললো পেয়ারা কিনা দিল, বললো ওটা নিয়ে যাও, আমি 8টা বাজে আসবো। ঠিক আমার ভাইয়া আসছে, আসার পরে আমার নিয়ে বাসায় আসছে। কিন্তু ভাইয়া আজ পর্যন্ত সে আমার দিকে খারাপ নজর কখনো তাকায় নাই এখন হুম পর্যন্ত। তারপরে ভাই তো ভাই। হ্যাঁ, তারপরে কিন্তু সে গ্রামে থাকতে কি বলবো, থাক এটা আমি বলতে চাচ্ছি না। আমাদের দিকে না, অন্য একজনের দিকে আমার পরিবারের হুম তাকায় ছিল ওরকম খারাপ একটা, কিন্তু ওটা আমি এখন বলতে চাচ্ছি না। হুম। তা আমাদের সাথে করে নাই সেটা। তারপর আপনার বিয়েটা হলো কেমন করে? হ্যাঁ, আসতেছি। তারপরে আসলাম। আসার পরে সেম কাহিনীটা। আমি গার্মেন্টসে ঢুকলাম। আমি পড়াশোনা বেশি করিনি, 8 পর্যন্ত করেছি। আমি গার্মেন্টসে ঢুকলাম, ওখান থেকে ছেড়ে আবার মধ্যবাড্ডে একটা গার্মেন্টস আছে, ওখানে ঢুকলাম। ঢোকার পরে আমি কাজ করতে পারি না। হ্যাঁ? এরকম ডিস্টার্ব করে লোকজন ভিতরে। আমার ওই যে মানে গার্মেন্টস এর ভেতরে মানে কি কর্মচারীরাও? কর্মচারী, স্টাফ প্রায় সবাই? মানুষই, হ্যাঁ, ওকে, স্টাফরা। তারপর এক কথা তাদেরকে বিয়ে করতে হবে। ওকে। হ্যাঁ, তো একটা মানুষ কয়জনরে বিয়ে করবে? হ্যাঁ সেটাই। তারপরে এখন যাই হোক, আ আমার ওই যে বলছিলাম যে আমার একটা মামাতো বোন আছে, ওই ওর সাথে হুম, প্রেম করে। হুম, ওরই আপন ছোট ভাই। আমরা সমবয়সী। খেলাধুলা করতাম বাড়ি থাকতে। ও আসছে হঠাৎ করে একদিন আমার অফিসের সামনে। আইসে তার কিভাবে ঠিকানা পেল সেটার পিছনে আছে, ওটা আমি বলতে চাচ্ছি না। যাক, লম্বা হিস্ট্রি করার প্রয়োজন নেই। ও আসার পরে ও আমাকে চিনে না, আমি ওকে চিনি না। ছোটবেলা দেখছি, আর বড় হওয়ার পরে দেখি নাই। ও আমারে দেখা ও বিয়ে করবে। হুম, হুম। এখন ও আমার বলতেছে যে আমার এক দারোয়ান বলতেছে যে আফরোজা তোমার গেটে লোক আসছে, যাও। আমি বলছি আমার লোক আসার মতো কোনো লোক নাই, আমি যাব না। হুম, বারবার বলতেছে। তখন আমি গেলাম যে দেখি কে আসছে, রিকোয়েস্ট করতেছে। যার পরে আমি দেখি 2টা লোক, চিনি না। আমি বলতেছি কে আপনারা, আমারে কে খুঁজছে? আর আমার মামা তো ওইটা বলতেছে আপনি কি আফরোজা? আমি বলছি হ্যাঁ। এখন আমার বলতেছে আপু, মানে আমার নাম যে আফরোজা, এই কথা আমাকে কেউ ডাকে না এই নামে। সবাই আপু আপু করে ডাকে। আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে আপু আপু করে ডাকে, আফরোজা ডাকে না। এখন আমার বলতেছে আপু, আমি কামরুল, হ্যাঁ, আমি তোদের বাসা চিনি না, চল একটু তুই বাসায় যাই, বাসাটা একটু দেখাই দিয়ে। আমি আধা ঘন্টা গেট পাস নিলাম, নিয়ে ওরে নিয়ে বাসায় রেখে আসলাম। এখন তোর মাথা ঘুরে গেছে, এখন ও আমার কিভাবে বিয়ে করবে। তা আমার মা একটু সহজ সরল, আমার মারে যেভাবে ম্যানেজ করা যায়। ও গ্রামে আসলো, আইসা নাকি ওর মা আর ওর বাপের অনেক ধান ছিল, ওগুলো বিক্রি টিক্রি কইরা টাকা পয়সা নিয়ে আসলো। আইসা আমার মারে সে কিরকম বাজার ধুমধাম এটা সেটা কিনা দিল। এখানে আমার বড় আপা আর আমার মারে ম্যানেজ করে ফেলছে। এখন তারা 2জন উঠে পড়ে লাগছে, তার কাছে আমাকে বিয়ে দিবে। হুম। হুম। আমি তো ওরে পছন্দ করি না, কারণ ওরে তো আমার পছন্দ না। ও যদি দেখার মতো হইতো, ভালো হইতো, আমি ওর পছন্দ করতাম। তা তো আমার তো পছন্দ হয় না। মানে আমি যেরকম আমার সামনে যে থাকবে পাশে, সেটা ওরকম হইতে হবে। হ্যাঁ, তা এখন আমি তো ওরা চয়েস করি না। তারপর দেখতাম যে কোন একটা তরমুজ বা ফল আইনা ঘরে রাখলে আমি সবসময় আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম এগুলা পড়ে আছে কিনা। ওকে। আমার মা বলতো না তুই খা, তোমাদের আমি বিশ্বাস করি না, পড়ে আনতেও পারে। তাবিজ কবজ করছে। হ্যাঁ, হুম, যাই হোক একটা সময় আমার মাকে কি করলো, ও ম্যানেজ করে ফেললো হুম, আমাকে বিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু আমি রাজি হচ্ছি না, আমার মারে আমার ফুল ফ্যামিলি ও চিটাং নিয়ে যাবে।
ওকে। ফুপু ওখানে চলেন, ওখানে সুযোগ সুবিধা ভালো, ও চাকরিও পাবে ভালো, ভালো টাকা পাবে, আপনি চলেন। আমার মা ওর কথায় পইড়া গেল। যার পরে যাক, ওখানে আমার একারই চাকরি হয়েছে। তখন আমার তো 18 বছর হয়নি। তখন ওই ভাড়াটিয়া আসলে আমাদেরকে বাথরুমে লুকায় রাখতো। হুম। হুম। আবার যখন চলে যেত তখন আবার আমরা বের হইতাম, কাজ করতাম। হুম। এরকম অবস্থা। তারপর যাই হোক, একটা সময় ওখানে কয়েকদিন থাকতে থাকতে পরে একদিন আমার ওই ভাই বলে, আমি 8টায় ছুটি হয়েছে, এসে খাওয়া দাওয়া করে গোসল করে একটু শুইছি। আমার ভাই বলতেছে আমার মাকে যে, ফুফু ভাত খাইতেছে, বলতেছে তুমি কি তোমার মেয়ের আমার কাছে বিয়ে দিবা না? কয়, হ আসছি তো, দেবো, রাখ একটু ঠান্ডা হ। তো না, আমার এই কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেছে, যে তোরে আমি বিয়ে করবো না, তুই জানিস, তারপরে তুই কেন এরকম করতেছিস? আমি উঠা পরে বিছানা থেকে উঠে আমাকে, কি শোন, তুই কি বললি? তোরা কে বিয়ে করবে? আমি তো বিয়ে করবো না। ও ঠাস করে আমার গালে একটা চড় মারলো। হুম। চড় মারার পরে আমার মা আবার একটু রাগ হইলো, যে বিয়ের আগেই তুই আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস, বিয়ের পরে কি করবি? আমি তোর কাছে মেয়ে দেবো না, তুই যা। পরে আমার আমার মা কি করছে, ওর কাপড় চোপড় যেখানে যা ছিল সব নামাই দিয়ে দিছে, হুম। যে চলে যা। ওখানে আর ঠাঁই পায় না। আমার মার চাচাতো বোন ওখানে থাকে, ওর বাসায় গেল। ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাড়ি একটা ছোট মেয়ে আমার বয়সী, ওইটারে দেখে আমি ওইটারে বিয়ে করবো, বুঝছেন? এখন না, বলুন। ওইটার বিয়েটা পরে আসছি। হুম। আমার খালারে ম্যানেজ করছে। হুম। বলছে, ফুফু, আমার আপন খালা নেই, আমার আপন চাচাও নেই, হুম। বুঝছেন? আমার মার চাচাতো বোন আর আছে আমার বাবার চাচাতো ভাই। আমার খালারে কি করলো, চানাচুর, বিস্কিট আর আরসি এগুলা কিনা দিছে। দেওয়ার পরে বলতেছে যে, আপু যখন এই রাস্তা দিয়ে যাবে তখন ফুফু এগুলো ওর হাতে দিবেন, ওরা একটু বুঝাইন। হুম। দিল। দেওয়ার পরে আমার এক খালা বলতেছে, "এই দাঁড়াও, কি কামরুল এগুলা দিছে, ও যা কয় সেগুলো শুনিস আর এগুলা নেই।" আমি এবার রাগ হয়ে বললাম কি, শোনো, তোমার আর তোমার বোনের এতই যখন বিয়ে দেওয়ার শখ, এক কাজ করো, তোমরা দুই বোনে মিলে ওর সাথে বিয়ে বসো। হুম। তাও ওর সাথে আমাকে বিয়ে করতে বলো না। ওখান থেকে এর ভিতরে লাইনে তো একটু আসতে হবে, কিভাবে বিয়েটা হইলো কি আসে বিষয়। তা এখন ও কি করলো, আমি ওখানে, আমার মা আবার ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর আমি একা থাকলাম। আমার চাচার সাথে দেখা হলো, চাচার কাছে আমাকে বুঝিয়ে দিয়ে চলে আসলো। আমার মা ঢাকায় আসলো। ঢাকায় আসার পরে একটা ছেলে আমাকে পছন্দ করতো, ওই ছেলেরা আমার মা ঠিকানা দিছে, ও চিটাগাঙে যে আমাকে ডিস্টার্ব করে। হুম। হ্যাঁ, ডিস্টার্ব করে। আমার খালাতো বোনরে আমি এত বুঝাচ্ছি, ভাইয়া আপু দেখেন, ও আমাকে ডিস্টার্ব করতেছে, ও আমাকে বিয়ে করতে চায়, আমি ওকে বিয়ে করবো না, ওর বাচ্চা আছে, বউ আছে। তা আমার বোনরে কি বলে, দেখেন আপনি ওকে কয়দিন ধরে চিনেন, আপনার বোন হোক যাই হোক, কিন্তু ছোট থেকে ওদেরকে আমরা চিনি, আপনার আপনি যে ডিস্টার্ব করেন হাসবেন্ড, না। সে হাসবেন্ড কে? এই হাজবেন্ড, চেনা না চেনা না 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 চেনা না কেউ? না, এ কেউ না, এ কেউ না। ওকে, আপনার হাসবেন্ডের সঙ্গে আপনার দেখা হলো কেমন দেখা করে? হচ্ছে, এই যে আসতেছি। তারপরে আমি একটা পর্যায়ে কি করলাম, আমার মার উপর অনেক বিরক্ত হয়ে গেলাম, যে আমার মা এরকম কেন শুরু করছে। আরো একটা এরকম বিয়ের ঘর আনছে, ওই ছেলে ইঞ্জিনিয়ার, বউ আছে, বাচ্চা আছে দুইটা, সে ওই বুড়ো লোকটার কাছে আমাকে বিয়ে দিবে। হুম। পরে আর আমি সহ্য করতে না পেরে আমি ঢাকায় চলে আসলাম। আসার পরে আমার একটা বান্ধবী ছিল, আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই একই বাসায়। ওই বান্ধবীটার, ও আল্লাহ স্কুলে পড়তো। পড়ার পরে ওর আবার হচ্ছে পূর্বের আত্মীয়, ওর কি জানি হয়, ওর মামা বিয়ে করছে আমার হাজবেন্ডের খালাকে, বুঝছেন? তা ওই বান্ধবীটা আবার কি করছে, ওর মা আর বাবা এরা যত পূর্বের আত্মীয়, ছেলের বাবার ব্যাকগ্রাউন্ড ভালো, জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, এটা দেখে ওনার মেয়েকে আমার হাজবেন্ডের সাথে বিয়ে দিছে। তখন তো হুম। আমার হাজবেন্ড হয়নি। বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা 6 মাসের মাথায় মারা যায়। হুম। তো ও জীবিত থাকা অবস্থায় ওর সাথে আমার একটা ছবি ছিল, ওর হাজবেন্ড সহ। ছবি থাকার পরে ও মারা যায়। মারা যাওয়ার পরে আমি চিটাং থেকে এই কথাটা শুনতে পারি, যে ও মারা গেছে। কেন, কিভাবে মারা গেল, আমার একটু আগ্রহ জাগলো। ঢাকায় আসলাম, ওর মার সাথে দেখা করলাম, যে আন্টি ও কিভাবে মারা গেল, কি আশায় বিষয়, তো সব বললো। তা ঢাকায় আসার পরে ওর হাজবেন্ডটা তো আমি চিনি। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওর হাজবেন্ড আসতেছে, তখন দেখা হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে, আপনার বউ কিভাবে মারা গেল? আপনি নাকি মেরে ফেলছেন, এগুলো তো সবাই বলতেছে, কয়েকজন একজন কিভাবে মারে? তা আমার কি করলো, একটা নাম্বার দিল। তখন মোবাইল ছিল না এরকম অ্যাভেলেবেল।
একটা টেলিফোন নাম্বার দিল ওর চাচার বাসার, মিরপুরে থাকে। দেওয়ার পরে ও যোগাযোগ করলাম। এখন আমি দেখতেছি যেভাবে চাপ, মানে আমি আর থাকতে পারতেছি না। যেখানে যাই সেখানে আমার বিপদের সম্মুখীন হচ্ছি। হ্যাঁ? এখন আমি আর আমার মা এমন, এমন জায়গা থেকে বিয়ের ঘর আনে যে আমার পছন্দ হয় না। ওই যে বউ থাকে, বাচ্চা থাকে, ম্যারিড পারসন থাকে এটার জন্য। তা আমি চিন্তা করলাম যে ওর তো, আমার বান্ধবীটা তো মারা গেছে। ও তো দেখতেও সুন্দর, যেহেতু নিশ্চয়ই তাহলে ওর ব্যাকগ্রাউন্ড ভালো দেখেই তো তার মেয়ে আগে দিয়েছিল বিয়েটা, তাই না? আমার অতটুকু বয়সে আমি যতটুকু বুঝছি, তাহলে বউ যত নাই, মারা গেছে বউ, মরার বেটারা তো অনেক ভালো, বউ আদর করে। এটা জেনে ওর কথায় আমি রাজি হলাম বিয়েতে। ভাই এই হলো শুরু। বিয়ে রাজি হলাম। ও আমার বলল কি যে বাসা থেকে আসার সময় ১,০০০ টাকা নিয়ে আসেন। শুনেন, নিয়ে আসলাম মিরপুরে। ওর মামাতো বোন থাকে ওর বোনের বাসায়। একটা কাজী আইনে বিয়ে পড়াই দিল। থাকতে লাগলাম। এদিকে আমার মা কেউ জানে না। তারপর ওর জায়গে শ্বশুর শাশুড়ি কেউ জানে না। হেরা একটা সময় গোপনে কেন করলেন? গোপনে করলাম। ওদের থেকে, ওখান থেকে আমার মার বাসা আর ওই মেয়ের বাসা তো কাছাকাছি, মেয়ের মা। হুম। এরা কেউ রাজি থাকবে না, তখন একটা ঝামেলা সৃষ্টি করবে তাই। আপনাকে বিয়ে দেওয়ার জন্যই সবাই চিল্লাচ্ছে। সেই মোমেন্টে আপনি বিয়েই করলেন। তাহলে হ্যাঁ, করবেন না কেন? হ্যাঁ, যেহেতু করবো না কেন, একটা ঝামেলা, যেহেতু ওনার বউটা মারা গেছে, মেয়েটা, ওনারা হুম। সবাই বলতেছে যে ওনার হাজবেন্ড মেরে ফেলছে। হুম। এখন আমি যদি বিয়ের ব্যাপারটা জানাই, তখন ওই মেয়ের বাবা মা আমার বলবে, তুই জানিস না কিভাবে আমার মেয়ের জামাইকে বিয়ে করলি, যে সে একটা বউ মারছে, আমার মেয়েটার মেরে ফেলছে। আচ্ছা। এটার জন্য, বুঝছেন? এটার জন্য আমি ওইভাবেই থাকলাম। থাকার পরে একটা সময় তারা জানছে, জানার পরে আমার বাসায় আসছে, দেখলো, দেখে টেকে গেল। তা আমার মাও কিছু আর বললো না। তারপর থাকতেছি। ওনার ডিউটিতে যায় না ঠিক মতো, সে একজন ড্রাইভার ছিল হুম। বাসের, যায় না। এই লোক, বাসের লোক যে এত খারাপ জঘন্য, আমি আগে জানতাম না ভাইয়া। আমি কি করব, চাকরি নিলাম ওখানে গার্মেন্টসে। তার একটাই ডিউটি ছিল, সে আমারে সকালে দিয়ে আসবে, দুপুরে নিয়ে আসবে, লাঞ্চ টাইমে আবার রাত্রে নিয়ে আসবে। তার আর কোনো ডিউটি নেই। মানে আমি কামাই করব, ইনকাম করব, সে খাবে, এটাই হচ্ছে। আর তার যে বিহেভ, একদিন দারোয়ান আর বুয়া দেখে পরে আমার বললো কি, তুমি জানে বাঁচতে চাইলে ওর কাছ থেকে পালাই চলে যাও। তারপর কয়টার দিকে জানি, ২টা ২:৩০টার দিকে না জানি ৫টার দিকে ছুটি হয়েছে, বেতন দিছে, ওইটা টাকা পয়সা নিয়ে একটা পিছনের গেট থাকে গার্মেন্টসে, কেসি গেট, ওইটা খুলে দেয় দারোয়ানে। খুলে দেওয়ার পরে বুয়ার ওড়নাটা আমারে পরাই দিছে। আমি ওড়নাটা পইরা, বুয়ার ওড়নাটা পইরা, যাতে ও না বুঝে, পিছনের গেট থেকে বাইর করে, তারপর বুয়া আমার একটা বেবি ট্যাক্সি ঠিক করে দেয়। তখন সিএনজি ছিল না, ঠিক করে দেয়। আমি চলে আসি আমার মার কাছে। আসার পরে মার কাছে আসি, ও দাঁড়াই থাকে, পায় না। তারপরে আমাদের বাসায় আসে বাড্ডাতে, মিরপুর থেকে আসার পরে মারে বলে, আম্মা আপনার কসম লাগে আমি ওর গায়ে কখনো আর হাত দেবো না, হ্যাঁ, ওরে মারবো না, আপনি দেন, আমি নিয়ে যাই। বুঝাই টুজাই দিল। আবার চলে আসলাম, আবার সেই মারামারি। সকালে আসি বিকেলে চলে যাই, বিকেলে আসি সকালে চলে যাই, এরকম। মানে আমাদের সংসার ঠিক হচ্ছে না। এত মিথ্যা কথা বলে। আমি, ও বলে যে আমি গাড়িতে যাচ্ছি, আমি ১ সপ্তাহ পরে আসবো, অথচ আধা ঘন্টা পরে আবার চলে আসে, যায় না। হুম। তারপর একটা সময় ও বলল কি যে, এখানে তো হচ্ছে না, থাকতে পারতেছি না, চলো আমরা বাড়িতে যাই। বারবার আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এটার জন্য বুদ্ধি করে ও কি করলো, আমাকে নিয়ে ওদের বাড়িতে চলে গেল। হুম। বাড়িতে যাওয়ার পরে তো ওর মা দেখে মহা খুশি। হ্যাঁ, বউ ভালো, সুন্দর, এই সেই। যা বলি তাই শুনে, সবার কাছে সুনাম করে বেড়ায়। তারপরে এখন ও আর ওর মা বুঝছে যে ওর সংসার আমি করতে চাই না। এটার জন্য ওর মা আরো চালাকি করে আমার বাচ্চাটা নেয়, বুঝছেন? বিয়ের কয় বছরের মাথায় বাচ্চা হয়? পরপরই, কোনো দেরি নেই খুব একটা। দেরি নেই। কিন্তু আপনাদের ডিভোর্স হলো কত বছর পর হ্যাঁ, বিয়ের? বলতেছি। তারপরে
চালাকি করে নেয়। ও বলতেছে যে, "একটা বাচ্চা কাচ্চা নে, দেখবি বউ আর যাবে না।" বাচ্চা হওয়ার পরে মানে বিয়ের শুরু থেকেই তো ঝামেলা চলতেছে আপনাদের। হ্যাঁ, ঝামেলা চলতেছে। ১, ২, ৩ মাস এরকম বা ৬ মাস। ৬ মাসের মাথায় তো ওদের বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার ঝামেলা পরে যখন হচ্ছে বাচ্চাটা তারপরেও আসলো, কিন্তু তারপরে মূল ঝামেলা কখন আসলো যখন আপনি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন? ডিভোর্সের সিদ্ধান্ত আমি নেইনি। সে নিছে। হ্যাঁ, কেন? ১ম এ আমি নিয়েছিলাম। হুম, সে নিছে তারও একটা কারণ আছে। কি? কারণ হ্যাঁ, বলতেছি। তারপরে ওর মা এত চালাকি করে আমার বাচ্চাটা নিল। নেয়ার পরে যখন আমি প্রেগনেন্ট ৬ মাস, আমার তো বয়স কম, তখন তো আমার মার কাছে আসতে স্বাভাবিক মনে চাইবই। খারাপ লাগে। নতুন গেছি ১ম, আমি কাউকে চিনি না। এখন উম দেখেন, আমার বাসারেরও আমার পর বিয়ে হইছে। সেটাও নতুন বউ, আমিও নতুন বউ। আমার জাল কিন্তু ঠিকই বারবার যাচ্ছে আসতেছে, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না সেটা। হুম। আমার তো স্বাভাবিক কষ্ট লাগবেই, তাই না? সেটা তারা বুঝতো না। তা একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি, আমার মেডিকেলে নিয়ে যায়, বরিশাল মেডিকেলে। তখন আমার শাশুড়ি বলে যে ডাক্তার যে, "তার তো কোনো রোগ দেখতেছি না। কিন্তু সে খাওয়া-দাওয়া করতেছে না, তার মানসিক সমস্যা", এরকম একটা কিছু। তারপরে যাই হোক, বাচ্চাটা তো স্বাভাবিক হয়েছিল না সিজার করতে হয়েছিল? না, স্বাভাবিক হইছে। আচ্ছা। এরপরে আমার মা আমাকে দেখতে গেছে অসুস্থ অবস্থায়। তখন আমার মারে আমি পিছন থেকে বলতেছি, "মা তুমি বলো যে আমি যাবো। আমার থাকতে ইচ্ছা করে না, আমি তোমার সাথে যাবো।" আমার শ্বশুর, আমার শাশুড়ি বলে, আমার হাসব্যান্ড বলে যে, "না, ও যাবে না, যেতে পারবে না।" তখন আমার মা বলে যে, "বেআইন দেখেন, আমি যদি আমার মেয়েটাকে এখন নিয়ে না যাই, কাজলের বাবা-মা বলবে ওনার মেয়েও নাই। আমার মেয়ের মতো ওনার মেয়েটাকে মেরে ফেলছে, এজন্য আনতে পারে নাই। যদি জীবিত থাকতো তাহলে তো নিয়েই আসতো। তাহলে আপনি আমার মেয়েটারে দেন, আমি নিয়ে যাই। আবার কয়দিন রাইখা পাঠায় দেওয়ানে।" তারপর কি হলো? বলল যে, "না, আপনি এখন যান। ও ও কদিন পরে যাবে।" আমার চাচা শ্বশুরের কথা বলতেছে, শাশুড়ি। তারা যাবে তাদের সাথে। তাদের সাথে আমি আসলাম ঢাকায়। আসার পরে না, আমার মার কাছেই থাকি। থাকতে, থাকতে ও না ঠিকমতো সংসার চালায় না, খরচ দেয় না। হ্যাঁ, কোনো কিছুই করে না। উল্টো আমার মারটা বসে, বসে খায়। আমার ছোট, ছোট ভাই-বোন এরা কাজ-কাম করে, এরা আনে, এদেরটা খায়। বুঝছেন? আমি এই পার্ট আমি বুঝতে পারছি। উনি কেন আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেই জায়গাটায় আসেন। এটুকু আমি বুঝতে পারছি যে উনার ক্যারেক্টার কিরকম, কেমন করে হ্যাঁ, চলতেছে হ্যাঁ। এটুকু বুঝছি। কিন্তু উনি উনি কেন ডিসিশন নিলেন? মামলা করছে। আ খরপোশের জন্য? হ্যাঁ, এটার জন্য। এর মধ্যে কি উনি আর কোন বিয়ে-থা করছে হ্যাঁ, বা ও আবার বিয়েও করছে আরেকটা? সেই আমি আমি আমার বাচ্চাটা যখন হইছে ডেলিভারিতে, আমার ৳১ ওষুধ আমি পর্যন্ত খাই নাই। তখন সে আরেকটা বিয়ে করছে। ভয়ংকর ঘটনা এখানে আরেকটু আছে, আমি বলি। আমার বাচ্চাটা যখন হয়, শনিবার দিন দুপুর ১২ টায় ও রাত্রে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। ওহ মাই গড! হ্যাঁ? শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। এখন আমি তো ঐদিন শরীরের বাচ্চা ব্যথায়, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, হবে হ্যাঁ। সেদিন। হবে না, হইছে। ঐদিনই? হ্যাঁ, ওইদিনই। ওহ মা এটা কোনো মানুষের কাজ, আপনি জানোয়ার! বলেন। হ্যাঁ, এখন ওর ২ টা ভাই ছিল। আপন একটা ভাই, চাচাতো একটা ভাই। ওদের সামনে আমাকে প্লাস লইছে, আমারে মারবে রাত্রেবেলা। আমার নখ উঠায় ফেলবে। হুম? কথা শুনি না দেইখা। আমি তো শরীরে ব্যথায় আমি শুয়ে রইছি, আমি এদিক সেদিক ঘুরতে পারতেছি না। হ্যাঁ? তারপর ওর ৪ টা আঙ্গুল এভাবে কি করলো আমার গালের ভিতরে দিয়ে ছুইল্লা ফেললো। এখানেও ২ টা গালের ভিতরে ২ হাত ভরে দিয়ে একদম ছুইলা ফেলাইলো। করাতের মতো ছুইলা গেছে আমার এই পাশ, এ পাশ, দোনো পাশ। হুম। আমার শরীর থেকে এত ব্লাড যাচ্ছে, আমি উঠে দাঁড়াইতে পারতেছি না। এখন আমার নিজের বাঁচতে তো হবে। বাঁচার জন্য আমি আমার বাচ্চাটাকে আমার মার কাছে রাইখা, আমার একটা খালাতো বোন আছে, ওদের বাসায় গেছি। যে, "আপু তুমি আমার একটু বাঁচাও, আমার একটু চিকিৎসা করো। আমি আর ভাল লাগতেছে না, আমি পারতেছি না।" হুম? তখন আমার খালাতো বোন আমার ডাক্তারের কাছে নিয়ে পরে আমার ওষুধ কিনে দেয়, ট্রিটমেন্ট করে, ভালো হয়। এদিকে আবার কি করছে, আমার ভাসুরে নিয়া ও আসছে একটা কাগজ নিয়ে, স্ট্যাম্প কিনে নিয়ে আইসা আমার মার সই নিয়ে বাচ্চাটারে নিয়ে চলে যায়। আমি বাচ্চাটার কাছে পাই না। কাছে না পাওয়াতেও বাড়িতে যেয়ে বলে কি, "বাচ্চা ফালায় থুয়ে চলে গেছে।" হুম? বাচ্চা ফালায় থুয়ে চলে গেছে। ও গ্রামে যেগুলো সবার কাছে বলে। আর ওর মা, ভাই সবাই এগুলো বিশ্বাস করে, বুঝছেন? পরে হ্যাঁ, ৩ দিনের দিন আমার শ্বশুর আসলো। আসার পরে আমার শ্বশুরের সাথে আমি যাই। যাওয়ার পরে সে আবার ওরকম আমার সাথে অত্যাচার করে, মায়ের পিঠ এটা সেটা। করার পরে কিছুদিন থাকার পরে বাচ্চা নিয়ে আবার আমি চলে আসি। আসার পরে আমার বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হইয়া মাথা পুরা ভাইঙা যায়, এই মাথাটা।
ভেঙে যাওয়ার পর একটা টাকা দেয় না, ও খরচ দেয় না। ও যখন গাড়িতে যায়, চাইলে একটা চাইলেও থাকে না। একদম পুরা বাজার নাই, খালি ও চইলা যায়। আমি বাসায় কি খাবো? এই চিন্তা তার নাই। এর ভিতরে সে মিরপুরে এক কসাইয়ের বউরে বিয়ে করছে। কসাইয়ের বউরে নিয়া ভাগায় নিয়া বরিশাল যায় ৩-৪ মাস থাকছে। ওদের বাড়িতে থাকছে। ওদের বাড়ির সবাই জানে, বুঝছেন? সবাই জানে। থাকার পরে এদিকে আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। ও তো দেয়ই না টাকা পয়সা, মানে বিয়ের পর থেকেই। তারপরে থাকতেছি, ও কসাইয়ের বউ পরে মামলা করলো। কসাইয়ের বউর সাথে বিয়ে হয়নি, যার কারণে উনি মামলা করে আর লড়তে পারেনি। ওখান থেকে এসে এরকম সে ইতিমধ্যে ৭ টা বিয়ে করছে। আপ ৭ টা। ওহ মাই গড! আপনি পরে আরো ৭? হ্যাঁ, আরো ৭ টা বিয়ে করছে। শিট! করার পরে বাকিগুলো নেই। আর লাস্টে আমি ওর অত্যাচারের থেকে, হ্যাঁ? সবগুলাই কি এরকম কারো শোনেন, বউ ভাগানো না নতুন বিয়ে করছে যেগুলো? বউ ভাগানো। সবগুলো ৭ টা সব বউ ৭ জনের বউ ভাগায় নিছে? হ্যাঁ, হ্যাঁ। হায় রে! তারপরে ও কি করছে, তখন আমার বয়সটা তো কম। আইন সম্বন্ধে তো আমি কিছু বুঝি না। আমি কোথায় যাব? কিছু হুম। চিনি না। হ্যাঁ, আমি যে থানায় যাব, কারো সাহায্য নিয়া, তখন সে সুযোগ নিতে চায়। আমি কোথায় যাব বলেন? হুম। বাড়িতে গেলাম, ওর মা আমারে বলল কি যে, একটু কথা, আমার জাল কিস্তিতে টাকা উঠাই দিচ্ছে আমার শাশুড়িকে। এখন উনি বলতেছে কিস্তি চালায় আমার হাসব্যান্ড, আমি টাকা উঠাই দেবো না। আমারে বাউ করছে। আমারে বলল যে, "তুমি উঠায় দাও, আমি তোমার ছেলের একটা ফ্লাক্স কিনে দেবো দুধ গরম করে রাখার জন্য।" উঠাই দিলাম, দিল না। ফালতু একটা মহিলা। গেল এটা। তারপর কি করলো? আমি ওর যে ১ম ওয়াইফটা মারা গেছে, তার একটু ঘটনা আপনাকে বলি। বউটা কিভাবে মারা গেছে। ও ক্যারাম বোর্ড খেলতেছে, না, না, সরি, গ্রাম দেশে দেখেন মহিলারা কিন্তু খই ভাজে, ধান ভাজে মাটির হাঁড়ি দিয়ে, পাতিল দিয়ে। তা খই আর মুড়ি বাজছে, পানি বাজছিল। তখন ওই বউ জিজ্ঞেস করছে যে, "আম্মা ভাত রানবেন না? আপনার ছেলেরা ভাত খাবে না?" কয়, "না, পানি ভাত আছে, ওগুলো খাবে, আর খই আছে, মুড়ি আছে, এগুলো খাবে। রান্না করার দরকার নেই।" আমার হাজব্যান্ড দোকান থেকে আসছে, ক্যারাম বোর্ড খেলায়, ভাত চাইছে, "কাজল ভাত দাও।" তা বলছে, "ভাত তো নাই, পানি ভাত আছে।" কারণ ভাত রান্না হয়নি কেন? আম্মা রান্না করেনি। খই আছে, মুড়ি আছে, এগুলা খাবে। তখন ও রাগ করে ওর মায়ের ওই পাতিল-পুতিল সব নিয়ে ফালাই দিল গাতায়। আর একটা খারাপ ভাষায় গালি দিছে ওর মারে। হ্যাঁ, যে রান্না কেন করনি? ওর মা আবার রাগ করে বলল কি, ওর বউরে গালি দিল। যে, "তুই বউ বিয়ে করে বউ আনছিস, বউরে বলতে পারলি না রান্না করতে, তুই আমার পাতিল বাইরে ফালাই দিলি কেন?" দেখেন, ওই মেয়েটা তো একটা বাচ্চা মেয়ে। সে নতুন আসছে। ওই সংসারে শাশুড়ির উপরে দিয়ে কিছু বলতে পারবে? হুম। শাশুড়ি যেটা বলবে ওইটাই তো। ভিকটিম কে হলো? বউ হলো। দোষটা বউর উপরে চাপাই দিল। হুম। বউটা ওই সময় কি করছে? খেজুরের ডাগা আছে না? কাইটে রাখছে, ওগুলা দিয়ে ইচ্ছা মতো বউরে মারলো। মারার পরে মারতে, মারতে বউ শেষ। ওখানেই মারা গেছে। তার মানে হ্যাঁ, খুন করছে রীতিমতো। হ্যাঁ, এটা আমি ওখানে গিয়ে শুনছি তাদের মুখ থেকে, বুঝছেন? তাহলে দেখেন, এই দোষটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ির ছিল। এটা বাদ। তারপরে আমি হাসবে ঢাকায় চলে আসলাম। দাঁড়ান। ঢাকায় চলে আসার পরে একদিন এরকম আশেপাশের লোকজন যদি বলে যে, "আপনি বাজার করেন না, কিছু না, শাশুড়িটা বসে, বসে খান, বউয়েরটা খান কেন? আপনাদের সমস্যা কোথায়? খাইলে হুম। আমার বউরটা খাই, আমার শাশুড়িটা খাই। কেউ কিছু করতে পারে না, বলতে পারে না। ওখানে তো আমার বড় ভাই নেই, বাবা নেই।" হুম। এরকম করতো। তা একদিন আম ওরে ভাত কেন খাইতে বললাম না? "তুই বাজার আইনা দিলে না, রান্না করে দেবো, বলবো যে খা। সে তো বাজার আনে না, তাইলে আমি তারে ভাত দেবো?" তখন আমারে মারতেছে। মারার পরে আমার মা আমারে ধরছে। ধরার পরে আমার মারে ঝাড়ু দিয়া মাইর শুরু। আরে কি নৃশংসতা! সেরকম মাইর, মারার পরে বাড়িওয়ালার মেয়ের জামাই দেখে ওরে বের করে দিয়ে আমাদেরকে বাইরে থেকে তালা মেরে রাখছে। যার পরে তো ইতিমধ্যে অনেকগুলা বিয়ে করলো। ওরে আর আমরা বাড়িতে আর উঠতে দিলাম না, বাসায়। জায়গায়, জায়গায় থাকি, বিয়ে করে, এরকম করে। আর বাড়িতে গিয়ে আমার নামে দুর্নাম করে। অনেক খারাপ, খারাপ ব্লেম দেয়। এই যে এতগুলা বিয়ে থাকা করতেছে, এর মধ্যে আপনি ডিভোর্স দিলেন না কেন? আপনাকে গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ, আপনি পুলিশের কাছে গেলেন। আমি আমি না, না, পুলিশের কাছে আমি যাবো কিভাবে? আমি তো কেন? বললাম একবার কি? যে, "আমি তো বুঝি না তখন, বাহ! কোথায় যাবো?" আপনি বিয়ে হ্যাঁ, করছেন, বাচ্চা হইছে, চাকরি করেন আর আপনি জানেন না যে গায়ে হাত দিলে সেটার হ্যাঁ, বিচার তা হইতে পারে। শোনেন, এখন আমাদের না ওই এইটা বাড়িতে, খুব ইললজিক্যাল হ্যাঁ, লাগলো। হ্যাঁ, আমি আসছি। এটা আসলে তো হবে না। না, এটা এটা ওটা, এটা তো খুবই হ্যাঁ, কেউ মানবে না, না। ওখানে আর আমি, আপনার কোনো দুর্বলতা না থাকলে এটা হয় না। না, ওখানে আমি আর কোথাও মামলা-টামলা করি নাই।
আপনি নেক্সট ডিভোর্স দিলেন না কেন তখন? হ্যাঁ, ডিভোর্স আমি দিয়েছি। কখন দিয়েছি এই যে শুনতেন? কয় বছর পরে? ওই সবই তো ২-৩ মাসের মধ্যে ৬ মাসের মধ্যেই হচ্ছে। মানে কত বছর পরে ডিভোর্স দিয়েছেন আপনি? ২০০১ এ বিয়ে হয়েছে। ২০০৩ এ মনে হয় ডিভোর্সটা তাহলে হইছে। তারপরে আপনি সংসার করলেন কেমনে আবার? না, সংসার তো হয়নি। তারপরে এখন তাহলে সে আপনার ঘরে আসলো কেমনে আবার? আমি বলতেছি শুনেন। এরপরে আবার কি করলো, বাসা নিল, ওই বাসায় গেলাম। আমারে মাইরা একটা মেয়ে নিয়ে আসছে আমার বাসায়। মেললো না কিন্তু গল্পটা। আপনি ২০০৩ এ ডিভোর্স দিলেন। হ্যাঁ, তারপরে আবার আপনার হাসব্যান্ড আপনার ঘরে আসে কেমনে? ডিভোর্সের পরে আসছে কেমনে? হুম। ও কাগজ মানে না। বলতেছে এটা আমি মানি না, আমি পাইনি। আপনি পুলিশের ছিঁড়ে কাছে ফালাই গেলেন না দিছে। কেন? হ্যাঁ, ছিঁড়ে ফালাই দিছে। তারপরে যাই হোক, এটা ডিভোর্সের আগে একটু কাহিনী বলতেছি। ডিভোর্সটা তো পরে হইছে। তারপরে আমি থাকতেছিলাম। না, ও কি ইমেল করছে, লেখা একটা করছে। মেয়ে নিয়ে আসছে রাতের বেলা। হুম। নিয়ে আসার পরে মেয়েটার আমি ঘরে উঠতে দিনে দেখে আমার মায়েরা বেড দিয়ে বাইরে দিয়ে আমার মাথাটা ফাটাই দিল। হুম। ৬টা সেলাই লাগছে। আপনার উপরে খালি অত্যাচারই করতেছে হ্যাঁ, আর আপনি সহ্যই করে যাইতেছেন। আপনি এখন প্রতিবাদ করতেছেন না। এটা ওই বাড়িতে গল্প যে লাগছে আপনার বাড়িওয়ালার কাছে। মেয়ের জামাই এবার পুলিশ, সে চাকরি করে। উনি গিয়ে থানায় মামলা করে দিল আমারে হুম, নিয়ে গিয়া। হুম, মামলা করে দিল, ও আর আসে না। না আসার পরে আমি ওই মামলা-টামলায় যাই না। টাকা পয়সা লাগবে, খরচ এই সেই, এটার জন্য আমি যাই নাই। তারপর আমি নিজের থেকে ওকে ডিভোর্স দিয়ে দিলাম। হুম, ডিভোর্স দেওয়ার পরে আমার বাচ্চাটা ওদের কাছে। যখন ডিভোর্সটা আমি দিয়েছি, তখন আমার ছোট বোনটা আমার বাসায়। আমার বাচ্চাটাকে রেখে আমি চাকরি নিছি। আমার তো চলতে হবে। হুম, চাকরি নেওয়ার পরে আমি ডিভোর্সটা দেওয়ার পরে যখন চাকরিতে গেছি, তখন ও কি করছে, কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে, ওখানে বিচার হয়েছে লোকের মাধ্যমে। ওই বিচারের লোকরাই ওরে কাগজটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর ও কি করছে, আমার বাচ্চাটা আমার বোনরে মাইরা তারপর নিয়ে গেছে। হুম। বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে তখন আমার বাচ্চার বয়স ১ বছর। নিয়ে যাওয়ার পরে বলে কি যে, মা ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে আর ও বিয়ে বসতে বাচ্চা ফালাই থুয়ে চলে গেছে, আমি বাচ্চা নিয়ে আসছি। হুম। বেশ, তার মতো সে থাকতেছে, আমার মতো আমি থাকতেছি। কিন্তু এই তো আপনার ডিভোর্স হয়েছে আজকে প্রায় 18 বছর হলো। সংসার হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, তাই তো? কত বছর হয়েছে? ডিভোর্স ২ বার হইছে। হ্যাঁ। এর মধ্যে আবারও বিয়ে হইছে। আবার আপনাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, আবার বিয়ে হইছে। হ্যাঁ, সেটা মানে এর পরেও আপনি আবার তারে বিয়ে করলেন? হ্যাঁ, কেন করছি? কেন করছেন? আমি এটা বলতেছি। বলেন। আমি আমার বাচ্চাটা যখন নিয়ে গেছে, আমার বাচ্চাটার সাথে কথা বলতে দেয় না। এমনি আমি ফোনে কথা বলি, খরচ পাঠাই ওর মাকে, আমার বাচ্চাটা দেখাশোনা করতেছে এটার জন্য। তা প্রতিনিয়তে আমার শাশুড়ি আমাকে বলতো যে, আমি বাচ্চা দেখতে যেতাম তাদের বাড়িতে, কিন্তু সে হুম, থাকতো না। হুম। যখন আমি তাহলে যেতাম, বিয়েটা করলেন কেন সেটা বলেন? হ্যাঁ, এই আমার শাশুড়ির কারণে। তা আমার দাদি শাশুড়ির আমাকে ফোন দিয়ে আমার শাশুড়ি বলতো, হ্যাঁ, যে তুমি আসো, আইসা আবার ছেলেটার মুখের দিকে তাকাই আবার বিয়ে শাদী করো, হ্যাঁ, বাচ্চাটার জীবনের দিকে তাকাইয়া আপনি ভালো বাচ্চা নিয়ে থাকবে। আসতেছেন না কেন? ওই বাসায় কেন রয়ে গেছে? আমি কিভাবে আনবো? কিভাবে আনবেন মানে? আমি তো তখন এরকম কোর্ট আদালত মামলা এগুলো ফাইন। বুঝি না। তারপর তো আপনি থানায় গেলেন ওই লোকের সাথে করতে, কেস করতে। হ্যাঁ, বাড়িওয়ালা তারপর তো ওই বাড়িতে আমরা নাই, চলে আসছি। এটা তো অনেক দিনের পরের কথা। না, 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 এগুলো আপা মেলে না। এই কথাগুলো মেলে না। আপনার সন্তান নিয়ে চলে যাচ্ছে আর হ্যাঁ, আপনি মা হয়ে ঘুরে বেড়াইতেছেন, কাজকর্ম করতেছেন। ঠিকই ২ বেলা খাচ্ছেন অথচ আপনি বাচ্চা নিয়ে আসতেছেন না কেস কইরা। এবং আপনি কোত্থেকে আনবো? বলতেছেন আপনি কিছু জানেন না। কেমনে না, কেস আমি করতে হয়। কিভাবে জানবো? আমি মানে একটা উকিল, কোর্ট একটা বলেন, থানা বলেন, এগুলো আমি কিচ্ছু বুঝতেছি এটা না। দুনিয়ার কোন মানুষ অন্ধ বিশ্বাস করবে না। যে আচ্ছা, যাই হোক, পরে শোনেন, এখন আমি মামলাতে এবং যাই তারপরে নাই। আবার আপনি ওই লোকটাই বিয়ে করলেন। হ্যাঁ, সেটা আমি চাই নাই ওনাকে বিয়ে করতে। তারপরেও করলেন। চান হ্যাঁ, নাই কিন্তু বিয়ে করলেন। হ্যাঁ, বিয়ে কি করেছি। হাস্যকর শুনাইলো না ব্যাপারটা? এখন এটা করছি আমার শাশুড়ির চাপে পড়ে। শাশুড়ি বলতেছে, বাচ্চার মুখের দিকে তাকাই আসো, বিয়ে করো। তারপর আমার বাচ্চাটার হাত কেটে গেছে, ধানের মেশিনে যেয়ে আঙ্গুল কেটে গেছে, আমি এটা দেখতে গেছি। না, দেখতে যাওয়ার পরে শোনেন, শেষ করেন এবার। হ্যাঁ, আমার শোনার আগ্রহ শেষ হয়ে গেছে আপনার গল্প। এক্সাক্টলি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার আর আপনার প্রতি সিম্প্যাথিও কাজ করতেছে না আর গল্প শোনার আগ্রহ নেই। আমাকে শেষটুকু বলেন এখন আপনার কি অবস্থা? বাচ্চার কি অবস্থা? বাচ্চাটা ওদের কাছেই থাকে, এখনো আছে। রমজান মাসে অসুস্থ হইলো, মেডিকেলে ভর্তি ছিল। তারা দেখাইছে মোটামুটি ডাক্তার। দেখানোর পরে ঢাকা আসতে বলল, সিস্টে পাথর হইছে, অপারেশন করতে। আমারে বলল, আমি ঢাকায় আনলাম। আনার পরে আমি গ্যাস্ট্রো লিভারে নিয়ে গেলাম, দেখাইলাম। ডাক্তার বলছে যে, শারীরিক যেহেতু সুস্থ আছে, এরকম থাক, এখন অপারেশন করা যাবে না। এভাবে সে যে কয়দিন ভালো থাকে, হুম। লাস্ট ফিনিশিং এ তাই অপারেশন করতে হবে। লাস্টের দিকে গিয়ে। হ্যাঁ, লাস্টের দিকে। ওকে। এখন করবে না। বাচ্চার আর বয়স এখন কত? ২২ বছর।
তাহলে বাচ্চা কি এখন আপনার কাছে আসতে চায় না? না, ও আসছিল যে অসুখের জন্য ডাক্তার দেখানোর জন্য সেটা তো আসছিল। ডাক্তার দেখানো মানে আপনার সাথে থাকতে চায় না বাচ্চা। থাকতে চায় না কি, আ ও এখন থাকতে চায়। আবার ওর ফ্যামিলি ওদিক থেকে আবার অনেকেই বলছিল যে, "থাকো, তোমার মার কাছে থাকো।" যেহেতু অসুখটা এরকম যে কিছুদিন ভালো থাকবে, কয়দিন পর, পর ডাক্তারের কাছে যেতে হবে, ওটা তো ডাক্তার দেখাইতে হবে। অসুখের কথা। আমি অসুখের কথা বলছি না। হ্যাঁ। বলছি যেহেতু ম্যাচিউর 18 বছরের বেশি বয়স, ওর তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। ও না, না আপনার কাছে সিদ্ধান্ত থাকতে নেওয়ার চায়। ক্ষমতা আসে নাই ভাইয়া, আপনি কেন? যেটা বলতেছেন। কেন আসে? ওই বয়সে আমরা যেরকম যতটুকু বুঝছি, হ্যাঁ, ও ওই মানে বয়সে এখনো আসে নাই, 22 আসে নাই। বছরের একটা ছেলে এখনো আসে নাই। বাপের কাছে থাকবে না মার কাছে থাকবে এই না, সিদ্ধান্ত না, নিতে পারে না বলতেছেন আপনি? না, না একদমই না। ও সে কি মানসিকভাবে ভারসাম্যহীন, প্রতিবন্ধী? প্রতিবন্ধী না মানে ওরে যে মানে কি ও কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না। আর ও চালাক যে চালাক ও বুঝে চালাক কম ভালো বেশি। কথা বলছে। সে কি মানসিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী কিনা? শারীরিকভাবে প্রতিবন্ধী বা পঙ্গু কিনা? না, তারপরে আপনার কাছে আসতেছে না। আসতে আপনার কাছে চায় থাকতে মানে চায় না। ওরা হুম, যদি এখন সবাই হচ্ছে। বলে যে তুই তোর মার কাছে থাক, তাহলে সে থাকবে। হ্যাঁ, তা সে কেন থাকবে। হবে? তা কেন হবে? হ্যাঁ, কিন্তু আমি বললেও সে থাকবে। কিন্তু সে তো কোনো কাজ-কাম করবে না। তাহলে বসে, বসে আমি কি খাওয়াবো বলেন? আচ্ছা এই হচ্ছে আসল কাহিনী। হ্যাঁ। বুঝছি। ঠিক আছে। ডাক্তার এভাবে বলছে যে, "তুমি যদি আরো ১০ বছর পর তুমি কিন্তু তোমার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সেগুলা যাতে না হয় ওভাবে তো তার চলতে হবে।" কিন্তু সে একটুও কেয়ারফুলি না। বুঝতে পারছি। এই নিয়ে ব্যাপার। শেষে যারা দেখতেছে তাদের জন্য যদি শিক্ষণীয় কিছু থাকে আপনার জীবন থেকে সেটা আপনি লিখুন। আমি বলতে চাই দর্শকের উদ্দেশ্যে যে হাসব্যান্ড ওয়াইফ ২ জন ঠিক না হওয়া পর্যন্ত, সংসার ঠিক না হওয়া পর্যন্ত কেউ মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, আপনারা কেউ যাতে না নেন। যাতে আমার মতন আমার বাচ্চার মতো জীবনটা নষ্ট না হয়। এটুকু উদ্দেশ্য বলা আর কিছু না। ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ সুস্থতা দান করুক, আপনার সুস্থতা দান করুক। থ্যাংক ইউ।